সুপ্রভাত দর্শক মণ্ডলী, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা শুরু করছি আমি রবিতা আহমেদ। আপনাদের কিছুটা সময় আনন্দ দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানমালা সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। স্বাধীন বাংলাদেশের সংবিধানের প্রণেতা খ্যাতিমান আইনজীবী ডক্টর কামাল হোসেন সম্প্রতি টরন্টোতে এসেছিলেন। আমরা বাংলা টেলিভিশনের ক্যামেরাতে তার একটি সাক্ষাৎকার গ্রহণ করেছি। সাক্ষাৎকারটি নিয়েছেন প্রিয় দর্শক মণ্ডলী, বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমি আক্তার হোসেন আপনাদের আজকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের এবং স্বাধিকার আন্দোলনের নেপথ্যে দক্ষ কারিগর ডক্টর কামাল হোসেনের সাথে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বাঙালিদের স্বাধিকার আন্দোলনের পিছনে দক্ষ কারিগর হিসেবে যারা কাজ করেছিলেন তাদেরই একজন পরিচিত নাম ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন তার চৌকস বুদ্ধিমত্তা অভিজ্ঞতার কারণে জাতীয়তাবাদী নেতৃবৃন্দের উচ্চসারী নেতাদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য ছিলেন। পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছে বাঙালিদের অর্থনৈতিক বঞ্চনাকে রাজনৈতিক দাবিতে পরিণত করবার পেছনে যাদের ভূমিকা যথেষ্ট কাজ করেছিলেন তাদের মধ্যে ডক্টর কামাল হোসেন অন্যতম। ডক্টর কামাল হোসেন অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। না, ধন্যবাদ। আমি এই সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি যে আপনাদের মাধ্যমে এই কথাগুলো এখানে আমাদের প্রবাসী ভাই বোনদের কাছে তুলে ধরার একটা সুযোগ করে দিয়েছেন। আমরা স্যার একটু পিছনে ফিরে যাই, একটু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে দিকে ফিরে তাকাই। ডক্টর কামাল হোসেন বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের একটি উজ্জ্বল পাতা। ডক্টর কামাল হোসেনকে পাঠ করে স্বাধীনতার অনেক তথ্য পাওয়া যায়। আমরা এই মুহূর্তে যেটু জানতে যাব সেটা হলো, বঙ্গবন্ধুকে যখন বন্দি অবস্থায় জানানো হলো আপনি এখন মুক্ত, আপনি আপনার নিজের দেশে ফেরত যাবেন, তখন বঙ্গবন্ধু বলেছিলেন যে ডক্টর কামাল হোসেনকে পাকিস্তানে রেখে আমি কোথাও যাচ্ছি না, এবং পাকিস্তানি কর্তৃপক্ষকে সেই কথা শুনতে হয়েছিল। ডক্টর কামাল হোসেনকে সাথে করেই বঙ্গবন্ধু স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পা রেখেছিলেন। আমরা যেটা জানতে চাচ্ছি, বঙ্গবন্ধু কিভাবে জানলেন আপনি পাকিস্তানে কারাগারে বন্দী ছিলেন? উনি যেটা আমাকে বললেন, আমি 28শে ডিসেম্বর হরিপুর কেন্দ্রীয় কারাগার থেকে আমাকে ওরা নিয়ে আসলো। সিহালা একটা পুলিশ একাডেমি আছে, তার একটা ডাক বাংলোর মতো রেস্ট হাউস আছে, ছোট্ট ডাক বাংলোর মতো একতলা। সেখানে আমাকে নিয়ে এসছে, আমাকে বললো যে তোমাকে আমরা জেল থেকে আরেক জায়গায় নিয়ে যাব। ওখানে আমি ঢুকে দেখি যে প্রথম রুমে বললো যে হ্যাঁ তুমি ঢোকো, দেখি বঙ্গবন্ধু সেখানে আছেন। যে তুমি এত দেরি হলো? তাই আমি বললাম না, আমি তো দেরি করি না, আমাকে যখনই বলেছে তার আমি সঙ্গে সঙ্গে তৈরি হয়ে বেরিয়ে আসছি। আমাকে ওই গাড়িতে করে প্রায় বেশ কিছু 4-5-6 ঘন্টা হয়তো লেগেছে আসতে। তো উনি তখন আমাকে বললেন যে আমি বুঝতে পারলাম যে তুমি এখানে বন্দী আছো। যখন আমার বিচার শুরু হয়েছিল সহিওয়াল জেলে, উনি মিয়াওয়ালি জেলে ছিলেন, ওখান থেকে সহিওয়াল জেলে আনলো। ওখানে সহিওয়ালে যে মিলিটারি কোর্ট বসে ওনার তথাকথিত বিচার শুরু হলো, সেখানে উনি বলেছিলেন যে যখন ওনাকে বললো যে আপনি আপনার পক্ষে কোনো লয়ারকে নিয়োগ করবেন কিনা, তো উনি প্রথমে বলছেন হ্যাঁ ডক্টর কামাল হোসেনকে আমি নিয়োগ করতে চাই। তো বলছেন কিছুটা মনে হলো যে তারা হেসে বললো যে না, এটা সম্ভব না। পরে বললেন যে ওরা নিয়োগ করে দিল একে ব্রহি সাহেবকে, এবং শেষ দিনে উনি শুনলেন যে ব্রহি সাহেব বলছেন ওনার টিমকে যে হ্যাঁ এই কেসটা শেষ করে তো আমাদেরকে যেতে হবে, কামাল হোসেনের বিচার শুরু হচ্ছে। তখন আমি বুঝতে পারলাম যে কেন ওরা বলেছিল যে তোমাকে এখানে দিতে পারবে না। আর এখন বুঝলাম যে হয়তো তুমিও ওখানে বন্দি এবং তোমার বিচার হবে। তো 26শে ডিসেম্বর ওনার শেষ করে 16ই ডিসেম্বরের পরে বঙ্গবন্ধুকে মিয়াওয়ালি জেল থেকে ওনার যে অফিসার ওনার দায়িত্বে ছিল
বললো যে এখানকার অবস্থা একটু মানে থমথমে ভাব আছে, আপনাকে আমরা অন্য জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যাই, আমার নিজের দায়িত্ব। তো উনি একটা পুলিশ টিমকে নিয়ে ওই সিহালা বারাজ প্রজেক্ট ছিল ওখানে নিয়ে গিয়ে কিছু বাংলো ছিল ওখানে রাখলো। ওখানে একটা হেলিকপ্টারে মিলিটারি টিম আসলো, সেটা আবার ওদেরকে বোঝালো যে না আমরা এসছি, আমার বঙ্গবন্ধু শেখ মুজিবের ব্যাপারে আমাদেরকে নির্দেশ আছে ওনাকে এখান থেকে শিফট করা। তো ওই সিহালা গেস্ট হাউসে ওনাকে নিয়ে আসা হলো। তো 26 তারিখে উনি বললেন যে দেখলাম জুলফিকার আলী ভুট্টো ঢুকছে সেখানে। তো আমি প্রথমে দেখলাম তুমি কি বন্দি অবস্থায় এখানে আসছো? তো সে হেসে বলছে না না আমি তো প্রেসিডেন্ট হয়েছি। তো বঙ্গবন্ধুকে বলছেন তুমি কি করে প্রেসিডেন্ট হলো? আমি তোমার 2 গুণ বেশি সিট পেয়েছিলাম অ্যাসেম্বলিতে। তো তখন এইসব কথা বললাম। তো বঙ্গবন্ধু বললেন না সে ওই সব কথা রাখো, এখন আমার কথা হলো যে এখন আমার বাংলাদেশ কত দ্রুত আমি যেতে পারি। তো ভুট্টো বললো যে না আমাকে কিছু সময় দেন, আমি এগুলোর ব্যাপারে যা করার করব। আর সেখানে উনি বললো যে বঙ্গবন্ধু বললেন যে আমি যতদূর জানি কামাল হোসেনও এখানে কোনো জেলে আছে, তো ওকে এখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তো ভুট্টো নাকি কথা দিল যে ঠিক আছে আমি খবর নিয়ে দেখি কোথায় আছেন, আমি পাঠিয়ে দেবো। 26 তারিখ কথা যে 28 তারিখে আমাকে ওখানে এনে দিয়েছে আর কি। আপনার দেশ স্বাধীন হবার খবরটা কিভাবে পেলেন? না সেটা ইন্টারেস্টিং, কেন আমার এই বিচার হওয়ার কথা ছিল নভেম্বর মাসে। নভেম্বর মাসে তারা এসে আমাকে তো একদম ওই যে সেলে ছিলাম ওখান থেকে ওই এরিয়ার বাইরে যাওয়া নিষেধ ছিল, কেন অন্য বন্দি যারা জেলখানায় থাকে তাদেরকে দিনের বেলা কিন্তু সেলের বাইরে এলাকাগুলোতে ঘুরতে পারে, হাসপাতালে যেতে পারে, কারখানায় যেতে পারে ইত্যাদি। আমার কিন্তু সেটা কোনো সময় অ্যালাউড ছিল না। কিন্তু ওই নভেম্বর মাসে একবার বললো যে চলো তোমাকে এখান থেকে জেল হাসপাতালের দিকে একবার নিয়ে যাব। তখন ওরা বললো যে হ্যাঁ জেল হাসপাতালের পাশের রুমে একটা তারা ওই বিচারের জন্য একটা কোর্ট রুমের মতো তৈরি করবে। তো কোন পথে আমাকে নেবে সে একটা রিহার্সেলের মতো করলো। তো তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ একটা বিচার হতে যাচ্ছে। তারপরে হঠাৎ করে যে বললো, আমি খুব মানে ভাবলাম যে ভালো হবে একটা অন্তত বিচার টিচার শুরু হলে তো বাইরে কিছু লোকজন আসবে, একটু আরও জিনিসগুলো জানতেও পারবো আর কি। তো হঠাৎ ওরা বললো যে না এখন যেটা প্রস্তুতি নেওয়া হচ্ছিল এটা বন্ধ হয়ে গেছে। তারপরে দেখলাম যে সব জায়গায় মানে জেলখানার ভেতরে যেসব সাদা রঙের যেগুলো ব্যারেক ছিল সেখানে মাটির রং করে দিচ্ছে। তো আমি বললাম কেন এটা করছো? এটা সিভিল ডিফেন্স। আবার কিছুদিনের মধ্যে দেখি সাইরেন বাজে, সাইরেন বাজার সময় সব বাতি অফ হয়ে যায়, একদম ব্ল্যাক আউট হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম যে এটা কেন হচ্ছে? বলছে না এটাও সিভিল ডিফেন্স। তারপরে এই নভেম্বরের শেষের দিকে অত 1 ডিসেম্বরের দিকে একদম রাতে খুব শীত, ওই হরিপুর হলো এটা আইয়ুব খানের জন্মস্থান এবং এটা আজাদ কাশ্মীরের কাছে। তো খুব শীত তখন মানে নভেম্বর ডিসেম্বর মাসে। তো আমাকে শুধু সাইরেন হলে এখন বলে যে তুমি বাইরে যেয়ে গাছের নিচে দাঁড়াও। তো আমি কম্বল একটা নিয়ে যখন যাই তো ভীষণ শীত। তো আমি বললাম কেন এটা বলছি না না এখন তো যুদ্ধ শুরু হয়েছে, জং শুরু হয়েছে। আর তখন একদম অন্ধকারে, মানে নর্মালি জেলখানার মধ্যে অনেক বাতি জ্বলে, কিন্তু তখন এটা ভয়াবহ একদম অন্ধকারে এই কয়েকটা দিন কাটলো। আমি বলবো যে নভেম্বরে সে 27-28 তারিখ থেকে শুরু হয়ে একটানা হঠাৎ একদিন দেখি যে সব লাইট জ্বলে উঠলো। সেদিন ছিল 16 ডিসেম্বর। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সরকারটা গঠিত হলো সে সরকারের আপনি বিদেশমন্ত্রী, আইনমন্ত্রী। তো তখন আপনাকে কি দায়িত্বটা দেওয়া হয়েছিল? বিশেষ দায়িত্ব কোনটা ছিল যে আপনাকে যেটা খুব বিশেষভাবে যার উপরে অনেক কাজ করতে হয়েছে একটা নতুন স্বাধীন দেশ? হ্যাঁ, কিন্তু 10ই জানুয়ারি তো বঙ্গবন্ধুর সাথে ফিরলাম। ফিরেই আমি আনন্দ, আমাদের এটা জীবনের সবচেয়ে আনন্দময় দিন যখন স্বাধীন বাংলার মানে মাটিতে আমরা এসেছি। তো আমি তো তখন প্রথম 2-1 দিন খালি বিভিন্ন জায়গায় যাচ্ছি, বন্ধুবান্ধব যারা বিভিন্ন জায়গা থেকে তারা ফিরে এসছেন তাদের সঙ্গে দেখা হচ্ছে। বঙ্গভবন যেটা মানে তখন আমাদের ছিল গভর্নরের বাড়িটা, সেটা এখন এটার নাম হচ্ছে বঙ্গভবন, যেটা এখন রাষ্ট্রপতি ভবন আর কি, রাষ্ট্রপতি যেখানে থাকেন।
তো সেটা অলমোস্ট একটা হস্টেলের মতো তখন কাজে লাগানো হচ্ছিল, কেন সবাই এসছেন, কারোর বাড়ি নাই, ঘর নাই, এই রণক্ষেত্র থেকে তারা সবাই মানে জয়ী যোদ্ধা হিসেবে দেশে ফিরেছেন। তো সবাই ওখানে মানে অলমোস্ট একটা হস্টেল স্টাইলে থাকছেন। আর একটা ডাইনিং হলের মতো, যেমন সে ডাইনিং হল থাকে, সবাই মানে ওখানে বসে খাচ্ছে। তো ওখানে যে আমরা খুব সবাই সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো এর মধ্যে দেখলাম যে বঙ্গবন্ধু বেরোচ্ছেন, ও সেদিন আবু সাইদ চৌধুরী সাহেবের ওথ টেকিং হলো। তো সেটা তো আমি অ্যাটেন্ড করলাম। অ্যাটেন্ড করে আমি আবার যে কথা বলছিলাম, বলছিলাম যে তুমি আজকে 2টোর সময় একটু ভালো কাপড় চোপড় পরে এসো আর কি, কেন আমাদের তো কাপড় চোপড়ও খুব সেরকম ছিল না। তো বলছে না, একটু ভালো কাপড় পরে 2টোর সময় আসো। তো আমি ঠিক বুঝিনি, হ্যাঁ তোমাকে সোয়ারিং ইন হবে, তোমাকে শপথ নিতে হবে। তো তখন বুঝলাম যে হ্যাঁ, একটা ক্যাবিনেটে কিছু মানে আরও নতুন লোক 2-4 জনকে নেওয়া হচ্ছে আর কি। মুজিবনগর সরকারের যারা ছিলেন মন্ত্রী, তো সেখানে আরও 2-4 জনকে সেদিন আরও যোগ করা হবে। তো আমি 2টোর সময় যখন এসছি, তখন ওই ওথ নেওয়ার পরে আমাকে বললেন যে তুমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নাও, আর সংবিধান যেটা করা হবে, সংবিধান প্রণয়ন কমিটি, তার চেয়ারম্যান তুমি হবে। তো আমি তো অবশ্য মানে খুবই মানে গর্ববোধ করেছি, কেন আর আমি বলছি যে আমি মানে এত সিনিয়র লোকের মধ্যে আমি মানে বলছি না, তুমি আইনমন্ত্রী হিসাবে তোমাকেই হতে হবে। তার মেম্বারগুলো হলেন সৈয়দ নজরুল ইসলাম, জনাব তাজউদ্দিন সাহেব, কামরুজ্জামান সাহেব, মানে যত সিনিয়র মানে যারা নেতারা ছিলেন, কেন তারাও আইনের মানে ব্যাকগ্রাউন্ড ছিল। কিন্তু বলছে না, তুমি যেহেতু আমি ওনাদের চেয়ে বয়সও অনেক কম, রাজনীতিতে সিনিয়রিটির দিক থেকে কম, তো বলছে না, তুমি আইনমন্ত্রী, তোমাকে এই দায়িত্ব নিতে হবে। তো সেই দায়িত্বটা আমরা মানে নিয়ে সংবিধান প্রণয়নের কাজ আমরা করলাম। 9 মাসের মধ্যে আমরা সেই কাজটা সম্পন্ন করলাম। 10ই এপ্রিল আমরা প্রথম বৈঠক ছিল, 4 নভেম্বর আমরা কাজ সম্পন্ন করলাম, এবং 16ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সেটা আমাদের নতুন সংবিধান কার্যকর হলো। আমাদের খুব একটা অনুষ্ঠান হলো, ঠিক 16ই ডিসেম্বরের বেলা 12টায় আমরা সব স্বাক্ষর করলাম সংবিধান। বঙ্গবন্ধু 1 নম্বর স্বাক্ষর, তারপরে আমরা এক একজন সব স্বাক্ষরিত সেই দলিল হলো। আর ঠিক 12টার সময় এটা কার্যকর হলো, বা 16ই ডিসেম্বর 1972। বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আমাদের সাথে আমাদের দর্শকদের উদ্দেশ্যে 2টি কথা বলার জন্য। বাংলা টেলিভিশন এবং আপনাদেরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। আপনি জানেন কি, ইউনিভার্সিটির ডিগ্রি পাওয়ার জন্য আপনার সন্তানের হিউম্যানিটিস থেকে একটি ক্রেডিট কোর্স নেওয়া প্রয়োজন। ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে বাংলায় এই ক্রেডিট কোর্সটি নিলে আপনার সন্তান $1000 অবধি বৃত্তি পেতে পারে। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রার সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। অলিম্পিয়া স্কুল অফ মিউজিক টরন্টোতে পদ্ধতিগতভাবে সঙ্গীত শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ AFM আলিমুজ্জামানের তত্ত্বাবধানে সঙ্গীতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা টাউন হাউস ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? সাজ্জাদকে ফোন করুন। সাজ্জাদ আপনার মর্গেজও নিশ্চিত করবে। 416-879-7141। আপনারা দেখছেন বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। সুধীমণ্ডলী, আপনাদের শুভেচ্ছা ধন্য বাংলা টেলিভিশন তার অনুষ্ঠানমালা নিয়ে 6 মাস অতিক্রম করল। বিগত দিনে আপনাদের গঠনমূলক সমালোচনা এবং পরামর্শ আমাদের চলার পথকে আলোকিত করেছে। দর্শক মণ্ডলী, আপনাদের এই অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতার জন্য এ যাবৎকাল বাংলা টেলিভিশনে অংশগ্রহণকারী সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দর্শক মণ্ডলী, কানাডাবাসী ছাত্রছাত্রীদের জন্য বিশিষ্ট প্রবাসী লেখক মিজান রহমানের সাহিত্য কর্মভিত্তিক বাৎসরিক রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে টরন্টো ভিত্তিক সংগঠন ইতিহাস, দেশ ও সমাজ।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আক্তার হোসেন 4167541750। বাংলা ভাষা বিশ্বায়নে আমরা অগ্রদূত, দেশে বিদেশে আপনার অহংকার। গান, নাচ, আবৃত্তি আমরা সবাই ভালোবাসি, বিশেষ করে তা যদি হয় আমাদের সন্তানদের পরিবেশনে। আসুন দর্শক মণ্ডলী, ছোট্ট সোনামণিদের মিষ্টি হাসি দিয়ে শুরু করি আমাদের নিয়মিত পরিবেশনা, ছোটদের আসর। পরিচালনায় তুলি করিম। শুধু দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন এই নতুন যুগের নতুন শিশুদের বাংলা চর্চাকে অনুপ্রেরণা দেয়াই আমাদের এই অনুষ্ঠানের একমাত্র লক্ষ্য। চলুন তাহলে ওদের পছন্দের সাথে তাল মিলিয়ে ওদের গান ও কবিতা শুনি আমরা। আর এই অনুষ্ঠান পরিচালনায় রয়েছি আমি তুলি। প্রথমে তুমি আমাদেরকে কি শোনাবে বলো তো? তোমার নামটা একটু শুনি আমরা। অহমা। অহমা, তুমি আমাদেরকে কি শোনাবে? ক্রিং ক্রিং। বলো তাহলে। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাই বলো বলো বলো, আমি মেয়া হলো ক্যাট ইঁদুরকে চাই, জরুরি আলাপ আছে, তুমি কে হে ভাই, আমি ইঁদুর, তবে কথা হলো এই, আমি গেছি মার্কেটে বাড়িতেই নেই, ক্রিং ক্রিং টেলিফোন, শুনো এ দূর, শুনবো না, দূর দূর দূর। বাবা বাবা, অপূর্ব হয়েছে। এখন আমরা কার গান শুনবো? তুমি কি গান শোনাবে আমাদেরকে নাকি কবিতা? তোমার নামটা বলো। জাহিন। জাহিন, তোমার কবিতার নাম শুনি। লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করে লুটি পুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? বাবা, খুব সুন্দর হয়েছে। এবার আমরা তোমার গানটা শুনি। তুমি আমাদেরকে কি শোনাবে বলো? তোমার নামটা বলো প্রথমে। আমি সাকিন। তুমি কি বলবে? কবিতা? আমরা শিশু। ও, কবিতা, আচ্ছা শুনি তাহলে। আমরা সরল সুবোধ শিশু, আমরা সোনামণি, মা বাবা সাধন, আমরা সোনার খনি, আমরা দেশে আশার ভরসা, আমরা দেশের প্রাণ, আমরা চাঁদের মধুর হাসি ফুলে মিষ্টি গান, আমরা পূবের উদয় শুরু, রাতে শুক্তরা, গাছপালা রেখেছি সবার আনন্দেরই দ্বারা। বাবা বাবা, অপূর্ব হয়েছে। তোমার নামটা কি? আমার নাম সিনথিয়া। বাহ, সিনথিয়া, তুমি আমাদেরকে কি শোনাবে বলো? আতা গাছে। বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কেউ না কই না খেতব। বাহ বাহ, অপূর্ব হয়েছে, খুব ভালো হয়েছে। দেখি আমরা আর তোমার কাছ থেকে কিছু শোনা যায় নাকি? তোমার নামটা কিন্তু আগে বলবে। হ্যাঁ, আমার নাম অনিমা। অনিমা, তুমি আমাদেরকে কি শোনাবে? আমি আমাদের ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলামের একটা গান শোনাবো। মোরে ঝাঞ্ঝার মতো থাম, মোরে ঝারনার মতো চঞ্চল, ফিতাতার মতো নির্ভয়, মোর প্রকৃতির মতো সচ্চল, মোরে ঝাঞ্ঝার মতো থাম। পূর্ব হয়েছে। সুধীবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের বয়স সীমা 12 বছর। অংশগ্রহণকারীদের যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। চলুন তাহলে আমার অনুষ্ঠানে ফিরে যাই। তাহলে দেখি এবার তুমি আমাদেরকে কি শোনাবে? প্রথমে আমরা তোমার নামটা শুনি। আমার নাম তাসিন। তাসিন, তুমি আমাদেরকে কি শোনাবে? গান না কবিতা? একটা কবিতা। বলো। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটুপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? এসে আমার কাছে এসো। বাহ বাহ, তোমার নামটা আগে শুনি। আমার নাম ময়ূক। ময়ূক, তুমি আমাদেরকে কি শোনাবে? আমি একটি গান শোনাবো। শুনি তোমার গান।
thei, thei, ta thei, ta thei, ta ta thei, 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 ta thei, ta thei, ta deya, deya, tat. Tata theya, ta deya, theya, tata theya, na de da, tu na tum, ta na 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 nacho tu dekhi, amar putul shona takata din, takata din, takata din, ta na na ta na na ta na na ta na de da, tu na tum, ta na 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 nacho tu dekhi, amar putul shona. সাইবেরিয়া থেকে শীত বললো আফ্রিকা থেকে লোকাল সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদাপুঁটি সহ সব ধরনের মাছ। ড্যানফোর্থে মারহাবা গ্রোসারি সহ বাংলাদেশি গ্রোসারি সমূহের রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। বাড়ি ক্রয় বা বিক্রয়ের প্রয়োজনে দক্ষ রিয়েল এস্টেট এজেন্ট সাজ্জাদকে ফোন করুন। সাজ্জাদ আপনার মর্গেজও নিশ্চিত করবে। 4168797141। ক্ষুদে নৃত্যশিল্পী কৃত্তিকা শ্রেষ্ঠা হিয়া। আসুন দর্শক মণ্ডলী, আমরা উপভোগ করি হিয়ার প্রতিভাকে।
মাদা